রাষ্ট্রপতির সামনেই তো আপনারা একবার শপথ নিয়েছেন, তো তখন শপথের সময় তো আসলে সমস্যাটা হয়নি আপনাদের, তখন কোনো আপত্তি না ছিল না? এই তুলনাটা এই কারণে বারবার কথাটা আসছে। এই তুলনাটা মানে জাস্টিফাইড না। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অবশ্যই তখন তাকে দিয়ে তার কাছে শপথ না নেওয়া তো এটা তো আমরা চাই নাই। আমাদেরকে বঙ্গভবন এবং ক্যান্টনমেন্টে নিয়ে গেছে তো রাজনৈতিক দলগুলো, তখন তো এনসিপিও ছিল না। এনসিপি কি জাতীয় নাগরিক কমিটিই ছিল না তখন। প্রথমে ওই দুপুর 12টা 1টার দিকে আপনার ক্যান্টনমেন্টে এবং তারপর আপনার বঙ্গভবনে, এটা তো রাজনৈতিক দলগুলো সেট আপ। এবং আপনি জানেন যে ভুয়া সমন্বয়ক তারা নিয়ে গেছিল প্রথম দিকে, যেন যে সরকার মানে ছাত্রদের একটা উপস্থিতি আছে এটা প্রমাণ করার জন্য। তুষারের একটা কথা ভালো লাগলো যে তখন অভিজ্ঞতা ছিল না। অভিজ্ঞতা কারো জন্মের পরে থেকে থাকে না, পুর খেতে খেতেই অভিজ্ঞতাটা হয়। তো অভিজ্ঞতা ছিল না, কিন্তু তাদের কিন্তু কেউ না কেউ সিনিয়র উপরে ছিল যারা তাদেরকে চালিত করেছে। কার কথা বলছেন? হ্যাঁ, আমি যেই হোক ওরাই ভালো জানে, কারো না কারোর সঙ্গে তো যোগাযোগ করতেই হয়। সব দলের সঙ্গে সব দলের যোগাযোগ ছিল, আবার তাদেরও কেউ না কেউ ছিল। যেমন আপনার ডক্টর ইউনূস যদি এসে বলে যে ছাত্ররা আমার মাস্টার মাইন্ড, তাহলে আপনার বুঝতে হবে ছাত্রদেরও মাস্টার মাইন্ড কেউ না কেউ আছে। আমি যে জামাতে ইসলামের কথা বলি, জামায়াতে ইসলাম তো এই দাবি কখনো তোলে নাই যে রাষ্ট্রপতিকে সরাতে হবে। স্টুডেন্ট, আমি এনসিপির কথা যদি বাদ দিই, জামায়াতে ইসলাম তো এই দাবি কখনো তোলে নাই যে রাষ্ট্রপতিকে সরাতে হবে। বরঞ্চ তারা এটা করেছেন, তারা এই রাষ্ট্রপতির আন্ডারে তারা গিয়েছেন প্রথম দিনই। জামায়াতে ইসলাম তো ইভেন তুষার ভাই বললেন রাজনৈতিক দলগুলি চলে গিয়েছিল ক্যান্টনমেন্টে, জামায়াতে ইসলামও তো সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি যারা ক্যান্টনমেন্টে ওই দিন চলে গিয়েছে। ফলে তারা কিন্তু এই প্রসেসটার সাথে যুক্ত, কিন্তু এখন তারা এসে ধরেন যে রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলছে। ফলে এইটা আসলে এক ধরনের রাজনীতি। স্টার নিউজ করা আলাপে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি, তাদের সাথে পরিচয় করে দিতে চাই। শুরুতেই আমার সাথে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক এমপি। আমার সাথে রয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং রয়েছেন তুহিন খান, মুখপাত্র নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের করা আলাপে। শুরুতেই সারওয়ার তুষার, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। রাষ্ট্রপতির ভাষণ যখন হচ্ছিল তখন আপনারা ভাষণ বয়কট করেছেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই ভাষণের ওপর মোট 50 ঘন্টা আলোচনা চলবে এমন সিদ্ধান্ত হয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। আপনারা ভাষণ তো বয়কট করলেন, কিন্তু এই ভাষণের উপর যে 50 ঘন্টা আলোচনা, এটি নিয়ে আপনাদের কোনো বক্তব্য ছিল না যে আপনারা সেটি শুনতে চান না বা করতে চান না, এটি নিয়ে কথা বলা? আপনাকে ধন্যবাদ। এই রাষ্ট্রপতি যখন ভাষণ দিয়েছেন, ভাষণ দেওয়ার পরে এটার উপর মানে আলোচনা, এটা পার্লামেন্টের একটা রেওয়াজ। আমাদের পার্লামেন্টে কতগুলো রেওয়াজ আছে, এটা সেই রেওয়াজের অংশ। এবং এর মধ্য দিয়ে আসলে সংসদ সদস্যরা যেটা করেন সেটা হচ্ছে যে কোনো বিষয়ে তারা তাদের ওপেনিং স্টেটমেন্টটা দিতে পারেন 5-6 মিনিট করে। এটা ঠিক করে, দল ঠিক করে যে তাদেরকে যে যত মিনিট বরাদ্দ দেওয়া হবে তার মধ্যে থেকে তাদের কোন সদস্য কতক্ষণ কথা বলবে, এটা ওই দল ঠিক করে। মানে বিষয়টা হচ্ছে যে আমি একজন সংসদ সদস্য হিসেবে এই রাষ্ট্রপতির ভাষণের ওপরে এটা আসলে আমি সার্বিক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। এর বাদে আপনি দেখবেন যে পার্লামেন্টের সমস্ত কিছুই কিন্তু আপনার সুনির্দিষ্ট। পয়েন্ট অফ অর্ডার মানে কি, সেটা একটা অর্থ আছে। আপনি কখন প্রশ্ন করতে পারবেন এবং প্রশ্নের নামে দাঁড়িয়ে কিন্তু আপনি যে কোনো কিছু বলতে পারবেন না, ওই স্পেসিফিক বিষয়ে কথা বলতে পারবেন। একমাত্র এই জায়গাটাই হচ্ছে সেখানে সার্বিক বিষয় আলোচনা করা যায়। এবং এই কারণে সকল সংসদ সদস্যের এখানে কথা বলার বিষয় আছে। সেই কারণে সরকারি দলের 42 ঘন্টা, যে কথাটা যে 50 ঘন্টার কথাটা আসছে, কিন্তু যে কথাটা আসছে না যে প্রাথমিক প্রস্তাব তো সরকারি দলের 42 ঘন্টার, সেটাকে যেন সবাই কথা বলতে পারে। অনেকের তো এই যে ওনাকে দিয়ে যে সরকারি দলের প্রস্তাব, সরকারি দল মানে ওই কার্য পরিষদটা তো সরকারি দল বিরোধী দল সবাই মিলে সেখানে কথা বিরোধী দল আপনারা কি এটার অপোজ করেছেন কিনা যে আমরা 50 ঘন্টা এটা নিয়ে টানতে চাই না বা এই সুযোগটা নাই কথা বলতে চাই না? মানে ব্যাপারটা হচ্ছে যে ওনার ভাষণের উপরে আর কোনো আলোচনা করতে হবে না, এটা সুযোগই নাই। আচ্ছা, আপনাকে আলোচনাটা করতে হবে। সরকারি দলের প্রস্তাব হলো 42 ঘন্টার, সেখানে 42 ঘন্টা বললে অনেকেই কথা বলতে পারবে না, যেটা তাদের ওপেনিং স্টেটমেন্ট থেকে তারা বঞ্চিত হবে। সেই কারণে বলা হয়েছে যে এটা আরও 8 ঘন্টা বাড়ানো হোক। এবং ওখানে অনেকে আসলে এটা ওনার নিন্দাও জানাবেন ওনাকে, যেহেতু যেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস সেটা তারা করেছেন, ওয়ার্কআউট করেছেন, তার ভাষণটা তারা শোনেন নাই। এখন এই ভাষণের উপর আলোচনা মানে হচ্ছে যে আপনি চাইলে যে তাকে যে ভাষণ দিতে দিয়ে নিয়ে আসার মাধ্যমে সংসদকে কলঙ্কিত করা হয়েছে, এই কথাটাও তারা ওখানেই বলতে পারবেন, ঠিক আছে? এবং এই যে ওয়াকআউট নিয়ে যে এত কথা হচ্ছে এবং ওয়াকআউটটাকে যেভাবে বলা হচ্ছে, মানে বিরোধী দল যেন কি করে ফেলেছে। আপনাকে আমি একটু মনে করিয়ে দিই যে 2008 সালের যে পার্লামেন্ট, যেটা আওয়ামী লীগ
সরকার হয়েছিল এবং বিএনপির 4 দলীয় জোট ছিল, তখন জামায়াত ইসলাম এবং বিএনপি একসাথে 4 দলীয় জোট ছিল আপনার বিরোধী দল। তারা কিন্তু সংসদের প্রথম অধিবেশনের প্রথম যে দিনে এই রাষ্ট্রপতির ভাষণটা তারাও বয়কট করেছিল, একেবারে প্রায় সেম গ্রাউন্ডে, যে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন, আমরা তার ভাষণ শুনবো না। 2001 সালে আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে একই কাজ করেছে। ফলে এটা আমাদের দেশে এই চর্চাটা আছে। চর্চা আছে, কিন্তু এই রাষ্ট্রপতির সামনেই তো আপনারা একবার শপথ নিয়েছেন, তো তখন শপথের সময় তো আসলে সমস্যাটা হয়নি আপনাদের, তখন কোনো আপত্তি না, ছিল এই তুলনাটা এই কারণে বারবার কথাটা আসছে। এই তুলনাটা মানে জাস্টিফাইড না। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি একরকম। অবশ্যই তখন তাকে দিয়ে তার কাছে শপথ না নেওয়া তো হলে, এটা তো আমরা চাই নেই। আমাদেরকে বঙ্গভবন এবং ক্যান্টনমেন্টে নিয়ে গেছে তো রাজনৈতিক দলগুলো, তখন তো এনসিপিও ছিল না। এনসিপি কি জাতীয় নাগরিক কমিটি ছিল না তখন। প্রথমে ওই দুপুর 12টা-1টার দিকে আপনার ক্যান্টনমেন্টে এবং তারপর আপনার বঙ্গভবনে, এটা তো রাজনৈতিক দলগুলোর সেট আপ। এবং আপনি জানেন যে ভুয়া সমন্বয়ক তারা নিয়ে গেছিল প্রথম দিকে, যেন যে সরকার মানে ছাত্রদের একটা উপস্থিতি আছে এটা প্রমাণ করার জন্য। ফলে এই সরকার, আপনি তো শুধু ছাত্ররা বলবে তখন যে আমরা শপথ নেব না, এটা ওই সময়ের ওই পরিস্থিতি বা ওই ক্যাপাসিটি ছিল না। হ্যাঁ, কিন্তু এইটাকে দেখিয়ে আপনি বারবার বলবেন যে আপনারাই তো তখন শপথ নিয়েছিলেন। তখন তো আপনি কালের কণ্ঠে এই চুপ্পুর পড়েন, মানে যে সাক্ষাৎকারটা ছাপা হয়েছে, উনি কাকে কৃতিত্ব দিচ্ছেন, উনি যে থেকে গেলেন এই কৃতিত্বটা কাদের দিলেন? দিয়েছেন বিএনপিকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে। ছাত্ররা তো এটা চায় নাই, ডেফিনেটলি বোঝা যাচ্ছে। তারা ওই সময় ওই পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো ছাড়া তাদের হয়তো অন্য কোনো উপায় ছিল না। এখন আপনি বলতে পারবেন যে আপনারা কেন ক্যাবিনেটেই যাইতে হবে কেন, সেটা আবার অন্য একটা আলোচনা ওপেন করবে, আমি সেটাতে যেতে চাচ্ছি না। যেহেতু তাদেরকে তখন পুরো ছাত্র সমাজের একটা সিদ্ধান্ত ছিল যে তারা যাবে, সরকার অংশ হবে, এবং এন্টায়ার এস্টাবলিশমেন্ট ইনক্লুডিং দি পলিটিক্যাল পার্টিস তারা চায় আসলে এই সাংবিধানিক ধারাবাহিকতার নামে ওই বঙ্গভবনে গিয়ে শপথ নিতে। তখন ছাত্র সমাজ এটা, এবং তাদের আসলে অভিজ্ঞতাটাও ছিল না যে এরকম বাইরে, তখন এটা অনেক বেশি রেডিকাল মনে হতো। তখন হয়তো তারা এতটা ম্যাচিউর ছিল না জিনিসটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, এমন বলতে চাচ্ছেন? কাছাকাছি এরকমই। আচ্ছা, ধন্যবাদ সারোয়ার তুষার। তুহিন খান, আপনার কাছে আসবো। এই যে সারোয়ার তুষার বললেন যে তখন এনসিপি দলটা যেহেতু হয়নি, ছাত্ররা এসে ইন্টারিম গভর্নমেন্টে যোগ দিচ্ছে এবং শপথ নিলেন, তাদের ওই অভিজ্ঞতা ছিল না যে এই ব্যাপারটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, এবং রাষ্ট্রপতির কাছে তারা শপথ নিয়েছেন, রীতিমতো বললেন তিনি। এখন যখন 50 ঘন্টা আলোচনা হচ্ছে এবং প্রথম দিনে তারা বয়কট করলেন বিরোধী দল, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি আসলে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে কিনা বিরোধী দল? ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। ব্যাপারটা হলো যে ছাত্ররা শুরুর থেকে, আপনার অভ্যুত্থান হওয়ার পর থেকে তারা বারবার অনেকবারই এই রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে তারা আন্দোলন করেছে। আপনার মনে আছে হয়তোবা যে শহীদ মিনারে একটা 5 দফা দাবি তারা দিয়েছিলেন, যে রাষ্ট্রপতির অপসারণ সহ আরও 5 দফা। এরপরে তারা পলিটিক্যাল পার্টিসগুলির সাথে সেটা নিয়ে মিটিং করেছেন যে আমরা এই রাষ্ট্রপতিকে সরাতে চাই। পলিটিক্যাল পার্টিসগুলি একরকম নেতিবাচক জবাব দিয়েছে সবাই, মানে এখানে কোনো নির্দিষ্ট পলিটিক্যাল দল না, পত্রপত্রিকায় নিউজ আছে, সবাই মোটামুটি জামায়াতে ইসলামী, বিএনপি, সবাই এই ব্যাপারটার সংবিধানের জায়গাটা ওনারা করার চেষ্টা করেছেন। সেখানে জটিলতাটা ছিল শুধু ছাত্রদের দিক থেকেও না, জটিলতাটা আরও বড়। জটিলতাটা হলো যে 8 তারিখে যেই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের ফলে যে সরকার গঠিত হয়েছে, এরপরে ওই সরকারের পক্ষে যখন এই সরকারটা গঠিত হয়, তারপরে হলো রাষ্ট্রপতিকে অপসারণ করা, এইটা ওই সরকারের পক্ষেই অনেকটা অসম্ভব ছিল। আচ্ছা, মানে সেই বাস্তবতায়, যদিও স্টুডেন্টরা বারবার বলেছে, আবার স্টুডেন্টদের পক্ষে স্টুডেন্টরা আবার সেখান থেকে ফিরেও এসেছে, স্টুডেন্টরা বলেছে অপসারণের কথা, আবার সেখান থেকে ফিরে এসে এক ধরনের, যখন পলিটিক্যাল পার্টিসগুলি চাপ দিয়েছে না এটা করা যাবে না, বা আরও অন্যান্য অ্যাক্টররা যখন এটা দ্বিমত জানিয়েছে, তখন তারা আবার এটা থেকে ফিরেও এসেছে। ফলে এইটা হলো মোদ্দা ব্যাপারটা আর কি। এখন রাষ্ট্রপতি যিনি আছেন এই মুহূর্তে, তখন একটা সাংবিধানিক প্রয়োজনের ব্যাপারও ছিল, একটা যে রাষ্ট্রপতিকে যদি এই মুহূর্তে বয়কট মানে করা হয়, অপসারণ করা হয়, তাহলে পরবর্তী সাংবিধানিক ধারাবাহিকতার কি হবে, এই ধরনের অনেক কথাবার্তা তখন ছিল। পরবর্তীতে নির্বাচনের পরে এই রাষ্ট্রপতি থেকে গেছেন, যেরকম ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টের সময় উনি থেকে গিয়েছিলেন। এখন এটা দেখেন, তুষার ভাই বললেন আর কি, যে এটা আমাদের রাজনীতির এটা প্রথা আর কি, মানে ওই যে রাষ্ট্রপতি উনি সংবিধান লঙ্ঘন করেছেন, সেজন্য আমার এখন তো বিরোধিতা করতে হবে। এটা বিরোধিতার জন্য বিরোধিতা একরকম, কারণ এই রাষ্ট্রপতি তো এক ধরনের ধারাবাহিকতার মধ্যে আছেন, এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলও ছিলেন। হ্যাঁ, এটা ঠিক যে স্টুডেন্টদের পক্ষ থেকে একটা বিরোধিতা ছিল রাষ্ট্রপতির, কিন্তু তারা তো একটা নেগোসিয়েশনের মধ্যে সেটা মেনেও নিয়েছেন পরবর্তীতে। ফলে সেই নেগোসিয়েশন তো এখনো প্রলংড হতে পারে, মানে প্রলংড হবে কিনা সেটা আমরা শুনবো, মানে সেটাই বললাম, মানে সেটা হতে পারে, কিন্তু এখন যে রাজনীতিটা হচ্ছে, আমি যদি স্টুডেন্টদের বাদও দেই, আমি যে জামাতি ইসলামের কথা বলি, জামায়াতে ইসলাম তো এই দাবি কখনো তোলে নাই যে রাষ্ট্রপতিকে সরাতে হবে। স্টুডেন্টরা, আমি এনসিপির কথা যদি বাদ দিই, জামায়াতে ইসলাম তো এই দাবি কখনো তোলে নাই যে রাষ্ট্রপতিকে সরাতে হবে।
বরঞ্চ তারা এটা ইয়ে করেছেন, তারা এই রাষ্ট্রপতির আন্ডারে তারা গিয়েছেন প্রথম দিনই। জামায়াতে ইসলাম তো ইভেন তুষার ভাই বললেন রাজনৈতিক দলগুলি চলে গিয়েছিল ক্যান্টনমেন্টে, জামায়াতে ইসলামও তো সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি যারা ক্যান্টনমেন্টে ওই দিন চলে গিয়েছে। ফলে তারা কিন্তু এই প্রসেসটার সাথে যুক্ত, কিন্তু এখন তারা এসে ধরেন যে রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলছে। ফলে এটা আসলে এক ধরনের রাজনীতি, ওই যে মানে প্রথম দিন সংসদে সরকার বিরোধী সরকার দলকে একটা তো কিছু দিয়ে একটা চাপে ফেলতে হবে, সেই জায়গা থেকে রাজনীতিটা করছেন না। কিন্তু আপনি যদি এটার পিছনে খুব সলিড গ্রাউন্ড খুঁজতে চান তাহলে দেখবেন যে এটার পিছনে আসলে খুব বেশি সলিড যে গ্রাউন্ড আছে তা না। আপনি ওই 2008 সালে যে বিএনপি ওয়াকআউট করেছিল সেটাও আপনি খুঁজতে গেলে দেখবেন যে আসলে ওই ধরনের খুব সলিড গ্রাউন্ড যে আছে ব্যাপারটা তা না। তো এই ব্যাপারগুলো হচ্ছে এক ধরনের প্রথামাফিক বিরোধিতা আর কি বলতে পারি আমরা এটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। এই যে প্রথামাফিক বিরোধিতা, এই যে কালচার, এই কালচার থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি। যে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন, দ্বিতীয় দিন আমরা একইভাবে প্রথম দিন দেখলাম ওয়াকআউট এবং দ্বিতীয় দিন দেখলাম নানাভাবে প্রতিবাদ। এই কালচার থেকে আমরা বেরোতে পারছি না কেন? এখনো বিরোধী দল কেন, আমি বলছি না যে বিরোধী দল বিরোধিতা করবে না, করবে, কিন্তু সেটা কেন গঠনমূলক না? ধন্যবাদ আপনাকে যারা শুনছেন এবং আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটা হলে যে খুব ভালো হতো, গণতন্ত্র সত্যিকার অর্থে মুক্তি পেত যদি আপনি যে কথাটা বললেন এটা যদি চালু হতো। এটা কেন হয় না? এইবারের ব্যাপারটা আমি ভিন্নতর মনে করেছিলাম যে এইখানে যারা সরকারি দলে আছে, যারা বিরোধী দলে আছে, প্রত্যেকেই পোড় খাওয়া, এবং একটা জায়গায় কিন্তু প্রত্যেকে এক, যে একটা ফ্যাসিস্টের এগেনস্টে তারা যুদ্ধ করেছে, তারা বিজয়ী হয়েছে, তারা পরবর্তীতে সরকার গঠন করেছে। কিন্তু দেখেন ওই গতানুগতিক ওই যে অবস্থা তথ্যবচ্চ আগের মতোই। তা এটা হলে তো দুঃখজনক যে বাংলাদেশের গণতন্ত্র সত্যিকার অর্থে মুক্তি পাবে কবে? তবে আপনি যে জিনিসটা দেখেন, 3 দিন সরকারের সময় পেল। 5 তারিখে শেখ হাসিনার পতন হলো, 6, 7, 8 তারিখ সন্ধ্যা রাত 9টা পর্যন্ত সময় ছিল। তারা অনেক কিছু নিয়ে বার্গেনিং করলো। তুষারের একটা কথা ভালো লাগলো যে তখন অভিজ্ঞতা ছিল না। অভিজ্ঞতা কারো জন্মের পরে থেকে থাকে না, পুর খেতে খেতেই অভিজ্ঞতাটা হয়। তো অভিজ্ঞতা ছিল না, কিন্তু তাদের কিন্তু কেউ না কেউ সিনিয়র উপরে ছিল যারা তাদেরকে চালিত করেছে। কার কথা বলছেন? হ্যাঁ, আমি যেই হোক ওরাই ভালো জানে, কারো না কারোর সঙ্গে তো যোগাযোগ করতেই হয়। সব দলের সঙ্গে সব দলের যোগাযোগ ছিল, আবার তাদেরও কেউ না কেউ ছিল। যেমন আপনার ডক্টর ইউনূস যদি এসে বলে যে ছাত্ররা আমার মাস্টার মাইন্ড, তাহলে আপনার বুঝতে হবে ছাত্রদেরও মাস্টার মাইন্ড কেউ না কেউ আছে। তো সেই জায়গায় তারা কেন তাদেরকে এই কথাটা বললে না যে অভ্যুত্থানের কোনো সরকার শপথ নিবে অভ্যুত্থানের নায়ক নায়িকাদের কাছ থেকে, বা কোনো শহীদের বাবা মার কাছ থেকে, বা কোনো মুক্তিযুদ্ধ অথবা কোনো স্পট, ওরকম স্পটে, যে যেমন শহীদ মিনার অথবা স্মৃতিসৌধ অথবা বৌদ্ধভূমি অথবা মিরপুর বুদ্ধিজীবী মাজার, এই জায়গাগুলোয়, তাহলে তো আজকে এই কথাগুলো আসতো না। তারা তো স্বীকার করেই নিয়েছেন। আমি সেটাই বলছি, আমি থ্যাঙ্কসও জানালাম। তাহলে যদি তাই হয়, অভিজ্ঞতা না থাকার জন্য কিছু তো সাফার আপনাকে করতেই হবে। আপনি অন্যায় করে ফেলেছেন, যে জিনিসটা হয়ে গেছে, ঘটে গেছে, সেটা তো ফেরত নেওয়ার জায়গা নাই। আপনার মনে করেন একটা দেশের রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে, স্পিকার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত পালিয়েছে। একমাত্র যে রাষ্ট্রপতিটা আছে আইনটাকে ঢিমে ঢিমে টিম করে আইনটাকে ধরে রাখার জন্য, তো সেটার হাত দিয়ে আপনার সূচনা হলো। তো সূচনা যদি হয়, সেই মানুষটাকে 2 দিন পরে, কখন আপনি বললেন 2 দিন পরে না, কিন্তু 2 সপ্তাহ পরে না, কিন্তু 2-4 মাস পরে আপনি স্লোগান দিলেন। সেটা তো বিএনপি তো অনেক দিন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, বিএনপি তো এটা করতে পারে না। কারণ আপনি 106-এর আন্ডারে চলে গেছেন। 106-এর আন্ডারে যখন চলে গেছেন, রাষ্ট্র কিন্তু একটা নিয়মের মধ্যে আবার ঢুকে গেছে। তো নিয়মের মধ্যে ঢুকে গেলে রাষ্ট্রপতি শেষ আশ্রয়স্থল, যে কিনা একটা সরকার তাকে গঠন করে গিয়েছিল, সেটাও যদি না থাকে, তাহলে সরকারটা দাঁড়াবে কিসের? ইন্টারিম গভর্নমেন্ট কোনো আপনার আইনত কোনো সংজ্ঞার মধ্যে নাই, তাহলে সেটা থাকবে কিসের মধ্যে? তো বিএনপি তো এত বড় জেনে শুনে ভুল করতে পারে না। তো সেই জায়গা থেকে আজকে যখন ওই রাষ্ট্রপতিকে ভালো লাগে না, আদা ভালো লাগে না, আদার ঝুলটা আমার খুব ভালো লাগে, রাষ্ট্রপতিকে ভালো লাগে না, বাট রাষ্ট্রপতির 50 ঘন্টা আমার ভীষণ ভালো লাগে। আমি কিসের উপর? প্রথমেই আমাকে বলতে হবে রাষ্ট্রপতির ভাষণকে আমি মানি বা মানি না। ঠিক আছে, আমি মানি না। কিন্তু 50 ঘন্টার বিষয়ে বললেন যে এটা আসলে পার্লামেন্টের একটা রুল, যেটি বলছি আমি রুলের কথাই বলছি। রাষ্ট্রপতিকে মেনে নেওয়াও কিন্তু রুলের বাইরে না। সোনার বাংলা গানের সঙ্গে দাঁড়ায় থাকাও কিন্তু খুব ভীষণ বড় রুল।
প্লে কার্ড বহন না করাটাও কিন্তু একটা রুল। আমি কয়টা রুল পালন করেছি, আর আগে কখনো প্লে কার্ড দেখি নাই। সো এই রুলগুলো আমাকে রুল পালন করতে গেলে কিন্তু পালন করতে হবে। আমি একটা পালন করব আমার পছন্দ মতো, আরেকটা করব না, এটা তো হবে না। আচ্ছা। আমাকে জেনে শুনে কাজ করতে হবে, মেনে কাজ করতে হবে। আবারও বলছি, কেউ শিখে আসে না মায়ের পেট থেকে, অতএব আমাকে স্টাডি করে শিখতে হবে, আমাকে ভালো মুখস্থ করে ফেলতে হবে ওই সংবিধানটা, মুখস্থ করে ফেলতে হবে ওই সংসদে কি কি হয়, পুরানা যারা যারা বক্তব্য রেখে গেছে কিসের পরে কি, প্রত্যেকটার কিন্তু একটা বিধিবিধান আছে। সংসদের এই জন্যই বলে সংসদ একটা জটিল জায়গা। সেই জটিল জায়গায় আপনার জানতে গেলে ওরিয়েন্টেশন, প্রচুর প্রচুর পরিমাণ ওরিয়েন্টেশন, ওই 1 ঘন্টা 2 ঘন্টার ওরিয়েন্টেশন হয় না। প্রথমবার 5 বছর ব্যাপী খালি ওরিয়েন্টেশনই যেতে হয়। তারপরেও অনেকেই অনেক কিছু জানি না, তারপরেও আমরা অনেক কিছু ভুলে যাই। আবারও আসবো আপনার কাছে। সারওয়ার তুষার, এই যে বলা হলো নীলুফার মনির কাছ থেকে আমরা শুনলাম যে রুল যখন মানতে হয় তখন একটা মানবো একটা মানবো না, এটি তো আসলে হবার কথা না। হয় আমরা সব রুল মানবো, না হলে কোনোটাই মানবো না। তো সংবিধানের বিষয়গুলো যখন আসে এবং জুলাই সনদের কথা যখন আসে, আপনারা আসলে কোনটাকে এগিয়ে রাখেন? জুলাই সনদের কথা আসলে কি সংবিধানকে আপনারা সরিয়ে রাখতে চান? দেখেন, এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করতেছি বিরোধী দলকে নিয়ে, কিন্তু স্টিয়ারিং আসলে সরকারের হাতে, এবং সরকারের বিষয় আসে নিয়েই বেশি আলোচনা করা উচিত। এই যে রুলের কথা বললেন যে এটা মানবো ওটা মানবো না, এটা সবচেয়ে বেশি কে করছে? স্টিয়ারিং কার হাতে? সরকারের কাছে। সরকার তার যখন প্রয়োজন পড়ে তখন বলে সাংবিধানিক ধারাবাহিকতা, এটা করা যাবে না ওটা করা যাবে না, কিন্তু সে যখন একটা সিদ্ধান্ত নেয় এটার পেছনের কোনো সাংবিধানিক কিংবা আইনি যুক্তি আমরা দেখি না। সিদ্ধান্তের কথা আসছে, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগটা, এটা বলা যাবে যে এটার কোনো বাংলাদেশ ব্যাংক অর্ডার যেটা 1972 সেটারও কোনো ধারা মোতাবেক আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না। সরকার কিন্তু তার মতো করে মানে একেবারে অ্যাব্রাপ্টলি সব সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এই যে স্থানীয় সরকারে আপনি এই যে প্রশাসক নিয়োগ দিলেন, আপনি যদি এই প্রসঙ্গটাতে থাকেন আমি ওই স্থানীয় সরকার জুলাই সনদের এটার ব্যাপারে বলছেন, এটার ব্যাপারে পজিশন ইজ ভেরি ক্লিয়ার। জনগণ এখন আপনি যান্ত্রিকভাবে শেখ হাসিনার মতো সংবিধান দেখালে হবে না, বা ওবায়দুল কাদেরের মতো সংবিধান দেখালে হবে না যেটা সংবিধানে নাই। তো আমি দুটো উদাহরণ দিই। 1 নম্বর হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, খোদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন এরশাদের পতন ঘটলো, তখন আপনার শাহাবুদ্দিন সরকারের অধীনে যে নির্বাচনটা হয়েছে এটা বাংলাদেশের সংবিধানে ছিল না তখন, কিন্তু তখন এটা রাজনৈতিক ঐক্যমত্য ছিল যে আমরা এভাবে করব, জনগণ এটা মেনে নিয়েছে। এই যে গতকালকে যে পঞ্চদশ সংশোধনী বাতিলের যে রায় দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি, ওখানে তিনি এটা এক্সেলেন্ট একটা মন্তব্য করেছেন যে এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই, বা ইট ওয়াজ কনস্টিটিউটেড প্রায়র টু দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে সংবিধানে থাকার আগেই এটা এক্সারসাইজ হয়েছে, পরে এটা সংবিধানে ঢুকেছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ক্ষেত্রে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে গণভোট, আমরা যখন কমিশনে বসেছি তখন তো গণভোটের পক্ষে সালাউদ্দিন ভাই বলেছেন, তিনি বলেছেন যে এটা সংবিধানে নাই, এটা খুব বড় ব্যাপার না, কারণ আমরা সবাই একমত হয়েছি, এবং এটা পত্রপত্রিকা রেফারেন্স দিতে পারবো। আপনি 5 অক্টোবরের প্রথম আলো, যে সবার ঐক্যমতের ভিত্তিতে এই জিনিসগুলো মানে সলিউশন আমি করা বলছি যে আপনি যে বললেন এই যে সেদিন যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সংবিধানকে অগ্রাহ্য করে কি জুলাই সনদের বাস্তবায়ন করা সম্ভব কিনা, আমি এই আলোচনাটা আপনার উপর আপনার সাথে এবং নীলুফার মনির উপর আপনি পুরোপুরি সংবিধান মেনে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবেন না। এবং এই কারণেই আপনি দেখেন, খেয়াল করে দেখেন, দুটো জিনিস এখানে খেয়াল করার বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন? 1 নম্বর কথা, সংস্কার পরিষদ সংবিধানে নাই। সংস্কার পরিষদ সংবিধানে থাকার কথা না, কারণ এটা এসছেই হলো সংবিধান পরিবর্তন করার জন্য, বা সংবিধানের একটা মেজর পরিবর্তন করার জন্য। দ্বিতীয় কথা, তিনি বললেন যে পার্লামেন্টে আমাদের এখন আগামী 30 দিন হচ্ছে এই বিলগুলো নিয়ে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা করতে হবে, এরপরে বাজেট অধিবেশন, কখন আমরা সময় পাবো, যদি পাওয়া যায় আমরা আয়োজন করব, দেখি আমরা জুলাই সনদ কিংবা এগুলো নিয়ে আলোচনা করতে পারি কিনা, মানে এটা প্রায়োরিটিতে নাই। এজন্যই তো পার্লামেন্টের এই সমস্ত প্রায়োরিটি আছে বলেই তো আলাদা ফোরাম সংস্কার পরিষদ, আপনি সেটা করেন না কেন? সংস্কার পরিষদ মানেন না কেন? আপনি গণভোট, আপনি এই যে বললেন না যে এটা মানবো এটা মানবো না, তো এটা বিএনপিকে সবার আগে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি গণভোট মানেন? গণভোট কি বৈধ? যদি গণভোট আপনার বিএনপির অনেকে বলেছে যে গণভোট অবৈধ, কারণ এটা সংস্কার পরিষদের সদস্য না, এইজন্য তারা সংস্কার পরিষদের সদস্য না। কেন তারা এটা বলতে পারবে? কেন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য না? এটাই বলছি যে আপনি এটুকু মানবেন ওইটুকু মানবেন না, পুরো আলোচনাটা আপনি তো ছিলেন, মানে ওই সময় জাতীয় ঐক্যমত্য কমিশনে গণভোট সংবিধানে নাই কিন্তু করা যাবে, এই যুক্তিটা বিএনপির পক্ষ থেকে এসেছিল। সেই গণভোটে বলা আছে যে আপনি ওই যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের কথা বলা আছে, গণভোটে কিন্তু অ্যাপ্রুভ করেছে জনগণ এটা। তো জনগণ এটা অ্যাপ্রুভ করার পরে আপনি আবার যেটার পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করেছেন, এখন আবার বলেন কেন যে সংস্কার পরিষদ নাই? সংবিধানে না থাকলে কি যায় আসে? আচ্ছা, অনেক কিছুই থাকবে না। আচ্ছা, আর ধরেন বিএনপির 31 দফা, বিএনপির 31 দফায় উচ্চকক্ষের কথা আছে না? আমরা উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে চাই, বিএনপি তো আসনের ভিত্তিতে চায়, কিন্তু আসনের ভিত্তিতে কিংবা পিআরের ভিত্তিতে এই আলোচনা বাদ রাখেন। উচ্চকক্ষ, দি ভেরি আইডিয়া অফ উচ্চকক্ষ, এটা কি আমাদের সংবিধানে আছে? আপনি তো 31 দফার মধ্যে বলছেন, তাহলে আপনি এটা কীভাবে করবেন? আপনাকে তো বেসিক স্ট্রাকচারটা ভাঙতেই হবে, কিছু করার নাই, মানে আমাদের এখনকার বেসিক স্ট্রাকচারটা অ্যালাউ করবে না।
কিংবা এই যে হাইকোর্টে বিকেন্দ্রীকরণ, এটা নিয়ে এর আগে 8ম সংশোধনীর মামলার রায় আছে যে যেহেতু এটা ইউনিটারি স্টেট, কাজে এটা করা যাবে না, এটা অসাংবিধানিক, এবং 8ম সংশোধনী বাতিল করে দেওয়া হয়েছিল। তো সেটা আবার ফিরে এসছে না, এখন আপনি যেটার ব্যাপারে অলরেডি প্রেসিডেন্স আছে ওটা আবার গিয়ে পার্লামেন্টে করতে পারবেন। এটা তো বিএনপিও রাজি হয়েছে কিন্তু হাইকোর্টে বিকেন্দ্রীকরণের বিষয়ে। ফলে আমরা বারবার বলেছি যে পার্লামেন্ট ইজ নট দি ফোরাম, ফোরাম হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, যেখানে আপনি সংবিধান সংস্কার নিয়ে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আর পার্লামেন্ট কি? পার্লামেন্ট হচ্ছে আপনার রেগুলার আইন প্রণয়ন করবে 5 বিএনপি যেটা বছর। বলছে যে আলোচনার ভিত্তিতে প্রপোজাল আসলে তারপরে তারা আলোচনা করে সবকিছু আলোচনা তো ডিসিশন আমরা নেবে করে সবার এসেছি। আলোচনা তো আমরা করে এসেছি। ভিত্তিতে। এখন আপনার কি মনে হচ্ছে এই যে বারবার পিছিয়ে দেওয়াটা, এটা কি আসলে তারা কে পিছিয়ে দিচ্ছে? জুলাই সনদ থেকে, সরকারি দল জুলাই সনদ থেকে সরে যাওয়ার জন্য তারা এই প্রচেষ্টা করছে যে বারবার পিছিয়ে দেয়া বা একটু সময় বেশি নেয়? Absolutely, আপনি এটি দেখেন মনে তাদের করছেন কিনা? তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগগুলো দেখেন, জুলাই সনদে বলা আছে কিভাবে নিয়োগ দিতে হবে, বাছাই কমিটি, এবং কিভাবে আপনি এই সাংবিধানিক এবং রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবেন, এটার নিয়ম কানুন বলে দেওয়া আছে। তার কিছু কিছু বিষয়ে বিএনপির কোনো কোনো বিষয় নোক্তা থাকতে পারে, আমরা তো সেটা নিয়ে অসুবিধা নাই। আপনি ওই নোট অফ ডিসেন্ট সেটেল করতে হলেও তো আপনাকে সংস্কার পরিষদে যেতে হবে। কিন্তু আচ্ছা দেখেন, 3 জোটের রূপরেখার কথাটা আবার বলি, ওখানে বলা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে, বিএনপি সেটা সিগনেটরি ছিল। পরবর্তীতে কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় সেটা করে নাই, না করার ফলে কি হয়েছে, তাদেরকে একটা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে একটা আন্দোলন ফেস করতে হয়েছে, তখন তারা সেটা মানতে বাধ্য হয়েছিল, ত্রয়োদশ সংশোধনী আসলো ইত্যাদি। তো এই সমস্ত ইতিহাস থেকে তো বিএনপিকে শিখতে হবে। বিএনপির 91 সাল থেকে 96 সাল এবং 2001 থেকে 2006 সাল এই 2 রেজিমে কখনোই কিন্তু শান্তিপূর্ণভাবে বা পিসফুলি তারা পাওয়ারটা ট্রানজিশন করে নাই, তাদেরকে বাধ্য করতে হয়েছে, এবং এটার ভুক্তভোগী শেষ পর্যন্ত তারাও হয়েছে। আপনি যদি 2006 সাল খেয়াল রাখেন, তারা যে বিচারপতি বয়স বাড়ালো, ওই 14th সংশোধনী আনলো, এবং আনার ফলে এখানে লগি বৈঠার তাণ্ডব, 1/11 এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ, যার সবচেয়ে বড় ভুক্তভোগী আবার বিএনপি নিজেই, এই হিস্ট্রিটা বিএনপি না বুঝে আজকে যখন যান্ত্রিকভাবে, মানে না এটাকে স্মরণ না করে আজকে যখন যান্ত্রিকভাবে সংবিধান দেখালে তো প্রশ্ন উঠবে যে আপনি কোন সংবিধানে কোন ধারা মোতাবেক সরকার গঠনের আগে, অন্তর্বর্তী সরকার গঠনের আগে যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলেন। এখানে 8 তারিখ সরকার হয়েছে কিন্তু অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেয়েছেন, এবং কেউ কেউ বলেন যে, নিন্দুকেরা বলেন যে তিনি আসলে ওই অফিস দখল করেছিলেন। যাই হোক, সেটা আমরা বলছি না, কিন্তু যেটাই হোক, যেভাবেই হোক, আপনি তো 6 তারিখে অ্যাটর্নি জেনারেল হয়েছেন, কোন আইনে? রাষ্ট্রপতি যে নিয়োগটা দিলেন, উনি কি ওই সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত পরামর্শ নিয়েছিলেন? তাহলে সংবিধান এভাবে দেখালে তো হবে না। আমি আসবো আপনার কাছে। তুহিন খান, আমি এই দুজনের কথা শুনে আমার কাছে যেটি মনে হলো যে সংবিধান যখন যার প্রয়োজন সে মানছে, যখন যার প্রয়োজন হচ্ছে না সে মানছে না, এভাবেই কি চলছে কিনা সরকারি দল এবং বিরোধী দলের কার্যক্রমগুলো? দেখেন, এই সংবিধানের ব্যাপারটা কিন্তু এইরকমই। মানে এই কিছুদিন আগে এক শিক্ষামন্ত্রী, এই যে মিলন সাহেব, উনি একটা কথা বলছিলেন যে রাস্তাঘাটে যারা শিশু কিশোর ঘুরে বেড়ায় রাস্তায়, তাদেরকে আমরা ধরবো রাস্তাঘাটে ঘুরলে, সংবিধান যদি তাতে লঙ্ঘন হয় তাহলে সেটা পরে দেখা যাবে। তো এই মন্তব্যটা তো উনি করতে পারেন না অ্যাকচুয়ালি, মানে সংবিধান যদি লঙ্ঘন হয় আমরা পরে দেখব। হ্যাঁ, না, সংবিধানের কথা বলছিলেন, সংবিধানই বলছিলেন। হ্যাঁ, সংবিধানের কথা বলছেন, এটা পত্রিকায় কোটেড আছে, এটা পত্রিকায়, এটা মানে না, মানবাধিকার বলেন নাই, উনি সংবিধান কথাটাই বলছেন। তো এইরকম আর কি। তো ধরেন যে সংবিধান যখন যতটুকু চাইছি মানছি, যখন চাইছি না মানছি না, এই ঘটনাটা ঘটতেছে। এখন আপনি জুলাই সনদ নিয়েও কিন্তু এই ঘটনাটা ঘটছে। মানে ধরেন জুলাই সনদ, এইটা যার যতটুকু যেরকম মন চায় সে মানছে। যেমন ধরেন জুলাই সনদ যখন হয়, মানে এটা হচ্ছে জুলাই সনদ নিয়ে কেন এই সংকটটা তৈরি হচ্ছে। এখন জুলাই সনদ নিয়ে সংকটটা তৈরি হচ্ছে কারণ জুলাই সনদটা নিয়ে রাজনৈতিক দলগুলি রাজনৈতিক বার্গেনিং এর মধ্যে ঢুকছেন। যার যার রাজনৈতিক বার্গেনিং এর মধ্যে জুলাই সনদটা নিয়ে তারা ঢুকছে। এটাকে রাজনীতির একটা ইস্যু। তো রাজনীতির ইস্যু যখন হবে, তখন কিন্তু আপনি রাজনীতিতে অনেক কূটচাল থাকে, আপনি এক চাল দিবেন, আমি এক চাল দেব, এরকম চাল থাকে অনেক। ফলে জুলাই সনদটাকে এই চালের একটা অংশ হিসেবে সবাই নিয়েছেন, যে জুলাই সনদ, বিরোধী দল জুলাই সনদ নিয়ে তাদের রাজনৈতিক বিরোধী দল হিসেবে তারা যে রাজনীতিটা করবেন, একটা তো পয়েন্ট লাগবে, সেই পয়েন্ট ধরেন একটা জুলাই সনদ ধরেন একটা পয়েন্ট। আবার সরকারি দলও ধরেন যে বিরোধী দলকে হাতে রাখার একটা, বা বিরোধী দলের বিভিন্ন জিনিস তারা যাতে, মানে তাদের সাথে একটা নেগোসিয়েশন, সেই জায়গা থেকে ধরেন জুলাই সনদ তারাও একটা হাতে রাখছে জুলাই সনদ, যে আমরা কতটুকু বাস্তবায়ন করবো না। আপনি দেখেন যে জুলাই সনদে ছিল নির্বাচনে ওই যে 5% নারী প্রার্থী, সেটা কিন্তু অলমোস্ট কোনো দল মানে নেই। জুলাই সনদের এই যে পয়েন্টটা অলমোস্ট কোনো দল মানে নেই। এরকম জুলাই সনদের আরো অনেকগুলো পয়েন্ট। সমস্যাটা কই তৈরি হয়েছে দেখেন, সমস্যাটা তৈরি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা হয় 2025, এই 2025 যখন হয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তখন কিন্তু আমরা বলেছি যে এইটা পরবর্তীতে, মানে এটাকে ইউজ করা যাবে, দিস ইজ এ ইউজেবল থিং, যেটাকে ইউজ করে পরবর্তীতে জুলাই সনদটাকে হল্ট করে দেওয়ার একটা সম্ভাবনা আছে। এখন ধরেন আমাদের দেশে আপনি যদি সংবিধানও বাদ দিই, আমরা জুডিশিয়ারি তো আছে। এখন ধরেন যদি কোনো কেউ, এই যে অলরেডি এই জুলাই বাস্তবায়ন আদেশ নিয়ে জুডিশিয়ারিতে, মানে আপনার সুপ্রিম কোর্টে একটা হয়েছে, রিট হয়েছে, এবং সেখানে হাইকোর্ট মনে হয় রুলও জারি করছে যে কেন এটা অবৈধ না সেটা জানতে চেয়ে রাষ্ট্রপক্ষের কাছে তারা রুল জারি করেছে। এখন এই যে ঘটনাটা ঘটছে,
তো এখন বলতে পারে যে সরকারি দল যে এটা একটা সাবজুডিস, এটা নিয়ে আমরা এখন কথা বলবো না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। মানে আইন যদি দেখাতে চাই, আমি বিরোধী দলে হই সরকারি দলে হই, যদি আইন দেখাতে চাই তাহলে এই জুলাই সনদ নিয়ে অনেক ধরনের আইন দেখানো যায়। পয়েন্টটা হচ্ছে পলিটিক্যাল উইল। আপনার পলিটিক্যাল উইল যদি থাকে তাহলে আপনি আসলে জুলাই সনদ বাস্তবায়ন এবং এই যে সংস্কার কমিশন, যেটা তুষার ভাই যেই যুক্তিগুলো দিলেন খুবই অ্যাকুরেট যুক্তি, মানে বিএনপি এই যুক্তির বিরুদ্ধে বিএনপির আসলে ওই কথা বলা ছাড়া, বারবার ওই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলা ছাড়া আসলে এর বিরুদ্ধে আর বিশেষ বলার কিছু নাই। কিন্তু পয়েন্টটা হচ্ছে, আমি শেষ করি, পয়েন্টটা হচ্ছে যে পলিটিক্যাল উইলটা নাই আসলে, যেহেতু জুলাই সনদটা একটা রাজনৈতিক নেগোসিয়েশনের জায়গায় পরিণত হয়েছে। আপনি দেখেন জুলাই সনদে জামায়াতে ইসলাম রাজনৈতিক নেগোসিয়েশন বলছেন, এখন রাজনৈতিক নেগোসিয়েশনটা আসলে কি? জুলাই সনদ যেটাতে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে নাকি যেটার উপর গণভোট হয়েছে সেটা, কোনটাকে বলবেন? না, দুইটাই। জুলাই সনদ যখন হয় তখনও কিন্তু ধরেন জুলাই সনদ নিয়ে যখন ঐকমত্য কমিশনে আলোচনা হয়, সালাউদ্দিন সাহেব বলেছেন যে গণভোট হইলেই এটা ইমপ্লিমেন্ট করা যাবে, সংবিধানে আছে কি নাই সেটা আসলে দেখার অত দরকার নাই, সেই কথাগুলো তারা ওইখানে বলেছেন। আবার জামায়াতে ইসলামী ধরেন জুলাই সনদের ওই ঐকমত্য কমিশনে সে সবগুলো মেনে নিয়েছে, কিন্তু আসলে পরবর্তীতে দেখা গেল যে কার্যত সে একজনও নারী প্রার্থী দেয় নাই নির্বাচনে। কার্যত তার মানে জুলাই সনদের প্রতি আসলে, যেমন জুলাই সনদে সে স্বাক্ষর করলো, এনসিপি স্বাক্ষর করলো না, কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে সেটার ভিত্তিতে স্বাক্ষর করলো না, জামায়াত কিন্তু স্বাক্ষর করলো তখন। এবং জুলাই সনদে কিন্তু এইটা লেখা আছে যে জুলাই সনদে যদি কোনো দল যাদের নোট অফ ডিসেন্ট আছে তারা ইশতেহারে তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী ইশতেহার দিয়ে তারা যদি জিতে আসে তাহলে তারা তাদের অনুযায়ী মানতে হবে না। তাইলে দেখেন এটা কিন্তু আছে। আবার দেখেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কিন্তু সেই জিনিসটা নাই, অনেকগুলো নোট অফ ডিসেন্টের ব্যাপার সেটা প্রশ্নে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেমন আপনার পিআর, উচ্চকক্ষ, তারপর ইত্যাদি ইত্যাদি। তো এই যে গোজামিলটা তৈরি করা হয়েছে, এই গোজামিলটার ফলে সরকারি দলের হাতেও এখন কিছু পয়েন্ট আছে। ধরেন যে সবকিছু মানা হলো, কিন্তু কেউ সুপ্রিম কোর্টে রিট করে দিল, তখন কিন্তু এটা জুডিশিয়ারির হাতে, এটা ইভেন তখন সংবিধানেরও ইস্যু না। এবং জুডিশিয়ারি তো সংবিধানের বাইরে এসে তো আর যায় জুডিশিয়ারি করতে পারবে না। এইখানে সংবিধান অনুযায়ী কাজটা করতে হচ্ছে এবং এটা আর এটা যদি কোর্টে যায়, বাস্তবায়ন আদেশটা যদি কোর্টে যায়, তখন কিন্তু কোর্ট কিন্তু সংবিধানের বাইরে যেতে পারবে না। সংসদ সংবিধানের বাইরে যে রাজনৈতিক উইলের ভিত্তিতে একটা কথা বলতে পারবে, কোর্ট কিন্তু কথাটা বলতে পারবে না। এই যে আমাদের এখানে সভরেন্টির যে মানে আইডিয়াগুলি, সেখানেও যেমন জুডিশিয়াল সভরেন্টি আমাদের এখানে সবচেয়ে বড় সভরেন্টি, মানে এখানে কিন্তু ইভেন গণভোট অধ্যাদেশ সেটাও ধরেন যদি কোর্টে কেউ বলে গণভোটের বৈধতা নিয়ে কেউ যদি রিড করে, সে তাহলে বলতে পারবে যে তাহলে ওই অধ্যাদেশ যে হয়েছে সেটাকে রেকটিফাই হোক সংসদে। এই যে ব্যাপারগুলি আছে, এই জটিলতাগুলি নানানভাবে তৈরি হয়েছে। এই তৈরি হওয়ার পিছনে আমি মূল দায়ী করব রাজনৈতিক দলগুলির পলিটিক্যাল উইলের যে অভাব সেটা, এবং আমাদের এই যে জুলাই সনদ নিয়ে ইন্টারিম সরকার এই জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই দুইটা ব্যাপারের মধ্যে কিছু গোজামিল তৈরি করছে, যেটাকে কেন্দ্র করে সরকারি দল বিএনপি, ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে বিএনপি জুলাই সনদ নিয়ে যেই তালবাহানাটা করছে, এটা কেন করছে তারা, এটা তাদের উইলটা বোঝা যাচ্ছে। আমরা কিন্তু আচ্ছা, সংসদের মাত্র দ্বিতীয় দিন পার হলো, আপনারা এখনই বলছেন টালবাহানা। না দেখেন, এটার কারণ আমি আপনাকে বলি এইটা আসলে সংসদের দ্বিতীয় দিন পার হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু কথাবার্তা যেটা আমরা শুনছি, মানে আমি বলতেছি যে কথার ধরনটা ডেফিনেটলি আমি এখনো মনে করি না, মানে আমি আশা করি যে বিএনপি এই ভুলটা করবে না। যতজন সংসদ সদস্য আসছেন তারা প্রত্যেকই কিন্তু একটা কথাই বলছে যে জুলাই সনদে যা আছে আমরা বাস্তবায়ন করব। এটাই সালাউদ্দিন সাহেব বলছেন যে জুলাই সনদে যা আছে সেটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। সেটাও যদি হয় আমি বিএনপিকে স্বাগত জানাই এবং আমি আশা করি যে বিএনপি সেটা করবে। মানে এটা কি প্রেসার ক্রিয়েট করার জন্য এই ধরনের কথাবার্তা, যে বিরোধী দলের যে স্ট্যান্ড নেওয়া বলেন বা আপনাদের যে মন্তব্যগুলো, এগুলো কি সরকারকে প্রেসার ক্রিয়েট করার জন্য যে জুলাই সনদ বাস্তবায়নটা এখনই হতে হবে? না দেখেন, এখনই হতে হবে সেটা কিন্তু কেউ বলছে না। পয়েন্টটা হচ্ছে যে সেই অগ্রসর হওয়া, যে ওইদিকে সেই অগ্রসর হওয়ার পয়েন্টটা কোত্থেকে শুরু হবে, সেই পয়েন্টটা শুরু করা। আর সরকারি দলকে তো ধরেন প্রেসার, আমরা তো জুলাই সনদ এই ব্যাপারটাই তো ওনারাও এগ্রি করেছেন, বিএনপিও এগ্রি করেছে জুলাই সনদের ব্যাপারে। ফলে জুলাই সনদের আমরা ধরি যে হয়তো 100% 100% তো বাস্তবায়ন হবে না। কি বাস্তবায়ন হবে এবং আপনি সেখানে কিভাবে যাচ্ছেন, আপনার রূপরেখাটা কি? যেমন সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছেন ওই দিন, যদি প্রথম অধিবেশনে বিএনপি একটা রূপরেখা দিত যে আমরা জুলাই সনদ এভাবে বাস্তবায়ন করতে চাই, দ্যাট উইল বি ফাইন, তাহলে আমরা ওইটা নিয়ে আলাপ করতে পারতাম। এখন এখানে হচ্ছে কি যে এখানে আসলে ওই রূপরেখাটা তো আমরা পাচ্ছি না, যে ওকে ফাইন আমি কিভাবে করব, আমি তাহলে আমি এটা বুঝতে পেরেছি, সংবিধানে যুক্ত করব, তারপরে করব, ওইটা হলো ব্যাপার। তুহিন খান, ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনি, যেই জুলাই সনদের উপর ভিত্তি করে হ্যাঁ ভোট না ভোট হলো, হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেছে এবং বিএনপিও নির্বাচনের আগে হ্যাঁ ভোটের পক্ষেই সবাইকে স্বাগত জানিয়েছিল। এখন সংসদ শুরু হওয়ার পর মানুষের প্রত্যাশা ছিল, বিরোধী দল থেকে শুরু করে সবারই হয়তো প্রত্যাশা ছিল, প্রথম অধিবেশনের প্রথম দিনে জুলাই সনদ নিয়ে আলোচনা হবে এবং গঠনমূলক আলোচনা হবে। যেটি হয়নি বলেই কি বিরোধী দল থেকে এ ধরনের অভিযোগগুলো আসছে যে টালবাহানা করছে?
দেখেন, এগুলো হলো হাস্যকর প্রশ্ন। হাস্যকর এই কারণে আমি বলছি, প্রথম যে সংসদ অধিবেশন বসে সেটা কিন্তু পরিচিতি পর্ব হতে হতেই সময় শেষ। দ্বিতীয় তারপরে একদিন কি হবে কি হবে না এইসব দুইটা অধিবেশনের দিন গিয়েছে। এখন তারা যে হিসেব করেছে, যে ক্যাটাগরির মধ্যে ঢুকিয়ে ফেলেছে ফর্মুলার মধ্যে, সেই ফর্মুলার মধ্যে সবসময় সব কিছু হয় না। একটা অনির্বাচিত সরকার আর নির্বাচিত সরকার, আপনি খেয়াল করেন বিএনপি প্রত্যেকটা ব্যাপারে আর্গুমেন্ট করেছে। এই সংস্কার নিয়ে কথা বলার সময় বলেছে এটা সংস্কার, এটা ধূপে টিকার মতো না, প্রথম দিন থেকেই। তারপরে যখন বিএনপির টার্গেট কি ছিল, একটা ভালো নির্বাচন হোক, দেশের মানুষ যা চায়, অনেক দলেরও টার্গেট তাই থাকা উচিত, বিএনপি তাই মনে করেছে। এখন নির্বাচনের জন্য অন্যান্য দলেরও ছিল, কিন্তু নিজের বুঝটা বুঝে তারপরে। এখন বিএনপির আপনি দেখেন এই সংস্কার নিয়ে এত কথা বলছে, 31 দফার মধ্যে যা আছে বিএনপি 23 সালে যেটা ফ্লাশ হয়েছিল ফ্যাসিস্টের আমলে, তার 50% সংস্কার কিন্তু বিএনপি আপনার 31 দফার মধ্যেই আছে। তো বিএনপি তো সেগুলো মেনে নিয়েছে। তারপরে ওর মধ্যে 70 অনুচ্ছেদ ছিল, ওর মধ্যে উচ্চকক্ষ নিম্নকক্ষ ছিল, তার মধ্যে প্রধানমন্ত্রী সময়সীমা ছিল 2 বারের বেশি না, তার মধ্যে এরকম অনেকগুলো কিছু আছে যেটা জটিল। তারপরে বিএনপি কিন্তু এগুলো চুলচেরা হিসাব কিন্তু সব মিলে, সব দল মিলে যখন একটা ডিসিশনে আসে তখন ওটা কিন্তু সংশোধনী হয়। সংশোধনী হওয়ার মতো সময় দিতে হবে। আর যেটা নোট অফ ডিসেন্ট ছিল, আমি বলি আপনার 2 দিনে তো সময় না। আচ্ছা ঠিক আছে, 2 দিনে সম্ভব না। আগে সরকার কি বলছে আমি আপনাকে বলি, ইলিগালি কথা বললে আগে সরকার যেটা বলেছে, আমি আপনার একটু শোনার সুযোগ দেন বলার। বলেছে যে 180 দিনের মধ্যে না হলে অটো পাস হবে, নিশ্চয়ই আপনার মনে আছে। 180 দিন তো অনেক দূরের ব্যাপার, কার্য দিবস মাত্র তো 2 কার্য দিবস গেল। আপনি যদি এখনই হুঙ্কার দেন আন্দোলনের, তাহলে তো কারোরই কোনো কিছু হবে না। না সরকারি দল ভালো মতো থাকতে পারবে, না বিরোধী দল ভালো মতো থাকতে পারবে। নাচাইতে গেলে কিন্তু নিজের নাচতে হয়, আবার প্ল্যান করতে হয় অন্যকে কিভাবে নাচাবেন। যে নাচায় সে কিন্তু ডাবল সমস্যায় থাকে। সো এটা অনেক প্রতীক্ষার পর একটা গণতন্ত্র মাত্র সূচনা, অঙ্কুরিত হয়েছে গাছটা, এখনো কিন্তু অনেক দূর যেতে বাকি। এই যে নিয়ে যে কথাগুলো বলছেন বিএনপি, তো সেই দিন আমি এই লাইনটা শেষ করি, যখন বিএনপি একরকম সিগনেচার নিল, আপনার আরেক রকম ভাবে সরকার প্রধান তৎকালীন ইন্টারিম যখন ঘোষণা দিল, সেখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। বিএনপি কিন্তু তখনই বলেছে এটার মধ্যে কোনো নোট অফ ডিসেন্ট নাই, সো এটা আমরা মানি না। কিন্তু মানি না বলছে, বলে রেখে দিছে, এটা তো খুব বড় ব্যাপার না। এই গণভোটটা আপনি যত ভাবেই করেন না কেন, সংসদে আপনাকে যেতেই হবে। সংসদে 2/3 মেজরিটি যাদের থাকবে, সেটা যদি জামাতের থাকতো জামাতের প্রতি ডিপেন্ড হতো, সেটা যদি এনসিপির থাকতো এনসিপির প্রতি ডিপেন্ড হতো, এটাই স্বাভাবিক। তো বিএনপি ওইটাই বলছে 2/3 মেজরিটি, এটাই নিয়ম সংসদের। তাইলে সংসদের নিয়ম যদি তাই হয়, তাহলে আপনি আগেই যদি বুঝেন যে আপনার কিছুই হবে না বলে আপনি আশা ছেড়ে দিলেন আর আন্দোলনের ঘোষণা দিলেন, এটা তো ঠিক না। আপনাকে মানে কৌশলে আপনাকে বুঝিয়ে যে এই রাষ্ট্রটা সবার, বিরোধী দলের সরকারি দলের। আমি প্রশ্নটা করে ফেলি। আমি মনে হয় দ্বিতীয় দিনের মাথায় যখন এই ধরনের প্রোটেস্ট আসলো, সংসদের মধ্যে প্লে কার্ড ঘুরলো, যদিও এটা রীতির বাইরে, রেওয়াজের বাইরে, তারপরে যখন ঘুরলো তখন কি একটা নির্দেশনা দেওয়া উচিত ছিল না সরকারের পক্ষ থেকে, যে আমরা এভাবে করে জুলাই সনদটা শুরু করতে চাচ্ছি বা আগাতে চাচ্ছি, কোন একটা পরিকল্পনার কথা কি দিতে পারতো কিনা? আপনি নিশ্চয়ই সালাউদ্দিন সাহেব যে বক্তব্যটা দিয়েছে, এটা সমস্ত জাতি শুনেছে, নিশ্চয়ই বিরোধী দল শুনেছে কি করা যাবে আর কি করা যাবে না। তার কিন্তু ভাষণের মধ্যে এই 5-7 মিনিটের মধ্যে কিন্তু সবকিছুই বলা আছে, কিভাবে কি হবে, কি কোনটুকু করতে পারবে কোনটুকু করতে পারবে না। পারবে না মানে সরকার আছে বলে সরকারের কাছে সমস্ত ক্ষমতার উৎস সরকার তা না, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এবং এটার জন্য একটা সংবিধান আছে, সংবিধান এখনো বাতিল হয় নাই। সংবিধানের আন্ডারে গিয়ে আমি শেষ করি, হ্যাঁ, সংবিধানের আন্ডারে গিয়ে আপনাকে এই কার্য সমাধান করতে হবে। সেটা আপনাকে হয়তো সংশোধনী আনতে হবে, সংশোধনী আনার জন্য 2/3 মেজরিটির দরকার পড়বে। যখন আপনার হা জয়যুক্ত হয়েছে বলবে, তখনই ওটা সম্ভব হবে। এখন হা জয়যুক্ত হওয়ার জন্য যদি বিরোধী দল ভাড়া করে লোক আনতে পারে, আনুক, সরকারি দল থেকে নিক। সরকারি দল তো 70 অনুচ্ছেদ বলছেই, 70 অনুচ্ছেদে কি কি পারবে আর কি কি পারবে না, যদি সরকারি দলের কেউ যায় তাদের সঙ্গে যায় গলা মিলাবে। আচ্ছা, সমস্ত ক্ষমতার উৎস যদি জনগণ হয়, তাহলে দেশের 11টি সিটি কর্পোরেশনের পর 42টি জেলা পরিষদেও জেলা দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। ভোট না দিয়ে জনগণকে সমস্ত ক্ষমতার উৎস হিসেবে না বানিয়ে বা সেদিকে না ঠেলে দিয়ে
প্রশাসক নিয়োগের প্রক্রিয়া কি গণতান্ত্রিক বলে মনে করেন? এটা তো কিছু দিনের জন্য, খুব সাময়িক। তারা তো ইলেকশন দিবে খুব তাড়াতাড়ি। ইলেকশন দিলে এটাই স্বাভাবিক। সরকারি দলের কিছু ফ্যাসিলিটিস থাকে। সরকারি দলে অনেকেই ছিল না, তাদের দল কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় বিরাট বিরাট ফ্যাসিলিটিস নিয়েছে। সমস্ত বিশ্ববিদ্যালয় দখল করেছে, সমস্ত প্রশাসন দখল করেছে। আমরা কিন্তু কিছুই বলি না, আমরা কিন্তু কিছুই বলি না। আমরা কিন্তু বলেছি ইন্টারিম গভর্নমেন্ট কারো না কারো ঘাড়ের উপর সওয়ার হয়েছিল, আমরা দেখেছি, আমরা কিছু বলিনি। আমরা এখন যেটা যে কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে। এখন আমি আপনাকে দায়িত্ব দিব, আরেকজনকে দায়িত্ব দিব, সে আমার কথা শুনবে না, সে আমার উল্টা হয়ে আবার আন্দোলন করবে। সেই টাইমটা তো আসলে 6 মাস 3 মাস তো আসলে একটা কি বলে ওটাকে হানিমুন পিরিয়ড বলে। হানিমুন পিরিয়ডে দুনিয়ার দ্বন্দ্ব কুন্দল হোক এটা চাই না। হানিমুন পিরিয়ড থাকতে থাকতেই এই সরকার নির্বাচনের একটা ঘোষণা দিয়ে দিবে, সেই নির্বাচনের জন্য কাজ করবে। এগুলো তো কিছুদিনের জন্য প্রশাসক এইখানে এটাকে সবকিছু যদি আমরা খালি জাস্টিফাই করি তাহলে বোধহয় ঠিক হবে না। ধন্যবাদ নীলুফার মনি, আমি আবার আসবো আপনার কাছে। তুহিন খান, কিছুদিনের জন্য এই যে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া, এটা কি গণতান্ত্রিক কিনা? অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছিলাম যে বিনা ভোটে সরকার বলে অনেক সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক সময় তোপের মুখে পড়তে হয়েছে, মানুষ সমালোচনা করেছে তাদের। কিন্তু নির্বাচিত সরকার যখন বিনা ভোটে প্রশাসক নিয়োগ দিয়ে অনির্বাচিত সরকারের মতোই কাজটা করেন, তাহলে সেটিও কি আসলে একই রকম আচরণ হয়ে যায় কিনা? ধন্যবাদ। দেখেন, যখন এই প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছিল ইন্টারিমের সময়, তখন কিন্তু বিএনপির তরফ থেকেও বিরোধিতা এসেছে। তারা বলেছেন যে আসলে এই যে এইভাবে অগণতান্ত্রিক উপায়ে যেই ইয়েগুলি দেওয়া হচ্ছে, এগুলি কেন দেওয়া হচ্ছে, তারাও কিন্তু এই বিরোধিতাগুলি করেছেন। তারা হয়তো আন্দোলন করেন নাই, তারা এটা নিয়ে খুব বেশি বড় ইয়ে করেননি, কিন্তু তারা কিন্তু কথাগুলি বারবার বলেছেন যে এখানে যে হচ্ছে নিয়োগটা সেটা আসলে ঠিকঠাক মতো হচ্ছে না। এখন দেখেন, ইন্টারিমের আমলে প্রথমে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছিল ইন্টারিম সরকার। বিএনপি বলেছে না, আগে গণতান্ত্রিক সরকার আসবে, তারপরে স্থানীয় সরকার নির্বাচন হবে। দ্যাটস ফাইন, গণতান্ত্রিক সরকার এখন দেশে আছে, তো এখন চাইলে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া যায়। এখন পয়েন্টটা হলো যে যেটা নীলু আপা বললেন আর কি, মানে এখানে ধরেন যেই নিয়োগটা দেওয়া হচ্ছে, প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, এই প্রশাসক নিয়োগ দেওয়ার পিছনে বিএনপির কি যুক্তি বা কি ইচ্ছা সেটা আসলে আমরা জানি না, কিন্তু আমরা অনুমান করতে পারি যে ওনারা প্রশাসক নিয়োগ দিচ্ছেন, নিজেদের প্রশাসক নিয়োগ দিয়ে সেখানে হয়তোবা একটা অনুকূল পরিবেশ তৈরি করতে চাচ্ছেন ওনারা নির্বাচনের আগে। যেটা বলেন এটা সাময়িক, কিন্তু এটা সাময়িক বটে, নির্বাচনটা পিছিয়ে পড়ে না? মানে সেটাই বলছি, মানে সাময়িকটা সেটা কত সাময়িক, মানে কতটুকু সময়। এটা তো প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তো এটা তো কোনো ধরাবাঁধা সময় দিয়ে তো মনে হয় নিয়োগ দেওয়া হয় নাই কোথাও, মানে এরকম কোনো সময় তো নাই যে এতদিন পর্যন্ত। ফলে প্রশাসক যে নিয়োগ দেওয়া হলো পূর্ণকালীন, ফলে এখন যদি নিয়োগ দেওয়া হলো, এখন ওনারা তো আসলে থাকবেন এবং পরবর্তী ইসি যতদিন না ওইখানে একটা নির্বাচন আয়োজন করছেন ততদিন পর্যন্ত ওনারা থাকতে পারবেন। ফলে এই সাময়িক, সেটা নীলু আপা বলছেন, কিন্তু এই সাময়িকটা কতদিন সেটা আমরা জানি না। কত সাময়িক এটা একটা প্রশ্ন, কারণ অন্তর্বর্তী সরকারের সময় যখন স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল, সেটা আসলে একজন প্রশাসক 180 দিনের বেশি ছিল না। কিন্তু একটা তফসিল ঘোষণার ব্যবস্থা করছেন, সম্ভবত ঈদের পরে পরেই এটা করে ফেলবেন। কখন কোনটা স্থানীয় সরকারের নির্বাচনটা হচ্ছে, কোন সময়, সেইটা দিলেই তো আমরা বুঝতে পারবো যে কতক্ষণের জন্য তারা আছে। বা প্রথমে আগে মনে হয় যে 10টা সিটি কর্পোরেশন বড় বড় নির্বাচন হবে, তারপর স্থানীয় সরকারের নির্বাচন হবে। তো ততদিন পর্যন্ত যে ডিমে তালে করা হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে যে সেই সময় তৎকালীন এই ইন্টারিম গভর্নমেন্ট যে খেলা আমাদের সঙ্গে দেখিয়েছে, কোর্টের রায় পাওয়ার পরেও ইশরাককে কিন্তু দেওয়া হয়নি। শুধু তাই না, এই নিয়ে অনেক কুন্দল হয়েছে। ইসির পদত্যাগ তারা চেয়েছে, আমরা ইশরাকরা আন্দোলন করেছে ঢোকার জন্য, এবং ইসি কেন গেজেট করলো সেইটার জন্য ইসিকে জবাবদিহিতার মধ্যে ফেলা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে এসেছি। না, ডেফিনেটলি আমি একটু শেষ করি। ডেফিনেটলি এইটা মানে টু আর্লি টু সে। ওনারা প্রশাসক নিয়োগ দিয়েছেন হয়তো কত এক সপ্তাহ হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছেন। ফলে টু আর্লি টু সে। ডেফিনেটলি একটা সরকার আসার পরে তার হয়তো এখনই একটা বিশাল এত আয়োজন করার নির্বাচনের তার ক্যাপাসিটি নেই, কিন্তু ওইখানে রান করাইতে হবে স্থানীয় প্রশাসনগুলি, ফলে উনি দিয়েছেন, দ্যাটস ফাইন। কিন্তু আমরা আশা করব যে নীলু আপা আজকে যেটা বললেন যে এটা খুবই অল্প সময়ের জন্য ঈদের পর একটা তফসিল এবং ডে বাই ডে, এটা আমরা আশা করব যে খুবই দ্রুততম সময়ের মধ্যে যেন স্থানীয় নির্বাচনগুলি সরকার আয়োজন করে। এটা আমাদের আশঙ্কা। আমরা মানে যেহেতু প্রশাসক নিয়োগ হয়েছে এবং এটার কোনো টাইম ফ্রেম নাই, ফলে একটা আশঙ্কা থেকে যায় জনগণের মধ্যে, কারণ জনগণ তো রাজনৈতিক দলগুলির নানান ধরনের খেলা দেখে অভ্যস্ত। হ্যাঁ, যেটা আর কি অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা যেটা দেখেছি যে একজন প্রশাসক কোনোভাবে 180 দিনের বেশি দায়িত্ব থাকতে পারবে না, এটা একটা স্পষ্টভাবে বলা ছিল। সেই জায়গাটা যদি বলে রাখা হতো তাহলে এখন হয়তো সেটা বলা নেই, আমরা জানি না, কিন্তু বলছিলেন যে 180 দিনের মধ্যে ধরে নেন যে 6 মাসের মধ্যে তো অবশ্যই একটা কিছু হবে। আচ্ছা, আমরা ধরে নিতে পারি। তুহিন খান, আবার আসবো আপনার কাছে। আমি এবার সারওয়ার তুষার,
আপনার কাছে আসতে চাই। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও দেশের 7টি বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় লোকের পদায়ন হয়েছে। পদায়ন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এই দলটি দাবি করেছে যে যোগ্য ব্যক্তিদের সরিয়ে দলীয় লোকদেরকে বসানো হচ্ছে, যা জনগণের মতামত এবং জুলাইয়ের স্পিরিটের প্রতি অবজ্ঞার শামিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, যাদেরকে সরানো হয়েছে তাদের যোগ্যতা কিভাবে বিচার করা হয়েছিল? আমি একটা উদাহরণ দিই, মেট্রোর এমডি এই অন্তর্বর্তী সরকার আসার পরে ডক্টর ইউনূসের পরিচিত কিংবা অমুক উপদেষ্টা পরিচিত সেই সূত্রে বসিয়ে দেয়, এভাবে হয় না। এটা আন্তর্জাতিক দরপত্র করে 76 জনের মধ্যে থেকে একজনকে পিক করা হয়েছে এবং তিনি ইউরোপের বিভিন্ন দেশে, এশিয়ার বিভিন্ন দেশে প্রায় 30 বছরের তার অভিজ্ঞতা আছে মেট্রোর মানে পরিচালনা করার। এই ব্যক্তিকে, এবং 3 বছরের নিয়োগ ছিল সেটা, এবং তাকে অ্যাব্রাপ্টলি বিএনপি সরকার এসে সরিয়ে দিল, বসালো একজন অতিরিক্ত সচিবকে। তো এখান থেকেই তো এই প্যাটার্নটা পরিষ্কার। আচ্ছা, এছাড়াও ধরেন এই যে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং বিশ্ববিদ্যালয় আরও কিন্তু আসছে, উপজেলা এবং পৌরসভা, এগুলো কিন্তু আসছে, ঠিক আছে? এগুলো এখনও তারা করে নাই। কি নিয়োগ দিচ্ছে? একটা সময় পর্যন্ত রেওয়াজ ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে যে আওয়ামী লীগ থাকলে আওয়ামীপন্থী শিক্ষক, বিএনপি থাকলে বিএনপিপন্থী শিক্ষক। এটা মোটামুটি অ্যাকসেপ্টেড বাংলাদেশের পলিটিক্যাল কালচার অনুযায়ী। এখন আমরা কি দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ইউজিসির মতো প্রতিষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা দলীয় পদধারী ব্যক্তি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি, তিনি তো শিক্ষা বিষয়ক সম্পাদক, তিনি সরাসরি ইলেকশনে ক্যাম্পেইন করেছেন, আচ্ছা, ফিল্ডে নেমে ক্যাম্পেইন করেছেন, এবং কোনো প্রতিষ্ঠিত কোনো ভালো বিশ্ববিদ্যালয় থেকে তার কোনো পিএইচডি নাই। তিনি একটা কি যেন একটা বিশ্ববিদ্যালয়, জাপানের একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করেছেন, এটার কোনো র্যাঙ্কিংয়ে এটার কোনো নাম নাই, ঠিক আছে? এবং তার নিজের সন্তান বলতেছে যে তিনি একজন অন্ধ জিয়া উপাসক, তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর হচ্ছে আপনার ধরেন কুয়েটের নিয়োগটা দেখেন, এখান থেকে আপনি বিএনপি সরকার কিভাবে অ্যাক্ট করতেছে। একটা হলো যে আমি যতই সমালোচনা করি তারা তাদের পছন্দের লোক বসাবে, এটা মোটামুটি অ্যাকসেপ্টেড। কিন্তু কুয়েটের ঘটনাটা আপনি দেখেন, বিএনপি পন্থী একজন শিক্ষককে ওখানে ভিসি বসালো, এতটা আপত্তি উঠতো না। ওখানে বসানো হয়েছে তাকে, যাকে মাত্র 1 বছর আগে শিক্ষার্থীরা আন্দোলন করে আপনার অপসারণ করেছে তাকে। এবং সেই ঘটনাটা কি, তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন, শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছিলেন, শিক্ষার্থীরা অনশনে ছিল, সেখানে ছাত্রদল বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢোকার মধ্য দিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। ভাইস চ্যান্সেলরের সুস্পষ্টভাবে বায়াসড পজিশন দেখে তখন শিক্ষার্থীরা আন্দোলন করে। তাকে যখন সরিয়ে দিল মানে ওই সময়ে, আপনি তাকেই আবার নিয়োগ দিয়েছেন। এর মানে খুব পরিষ্কার যে বাংলাদেশে দেখবেন রাজনৈতিক সরকারগুলো বা নির্বাচিত সরকারগুলো সবসময় একটা প্রজ্ঞা দেখিয়ে এসছে, শিক্ষার্থীদের আন্দোলনকে তারা সবসময় সমীহ দেখায়, মানে একটা অনার করে যে একটা আন্দোলন ওখানে হয়ে গেছে, ওই লোককে তার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, আবার তাকেই আমি বসাবো 1 বছরের মধ্যে। এটা পরিষ্কারভাবে বুঝাইতে গেছে যেখানে শিবিরের শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। তুষার, না, এটা তো ধরেন এখন শিক্ষার্থী আন্দোলন, এটাকে আপনি শিবির ট্যাগ দিচ্ছেন, এটাও একটা খুবই খুব প্রচলিত চর্চা আর কি, যেটা আওয়ামী লীগকে আমরা দেখে আসছি। ওখানে একটা শিক্ষার্থীদের আন্দোলন হয়েছে, এই যে বিভিন্ন ধরনের শিবির থাকতে পারে এর মধ্যে, আমরা জানি না, কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা একটা আন্দোলন করছে। আপনি সবাইকে, আমার পরিচিত অনেক হিন্দু শিক্ষার্থীও আছে সেখানে, আমি চিনি তাদেরকে। সবাইকে আপনি কমিটি আছে না, ওকে, পয়েন্ট সেটা জামাত করে। আচ্ছা, শিবিরের আন্দোলন আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে। শিবিরের আন্দোলনের মাধ্যমে একটা ভাইস চ্যান্সেলর যিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, এটা তো সত্য, মামলা দিয়েছেন এবং বহিষ্কার করেছেন, তাকেই কেন আবার আনতে হবে এখানে? এটা তো শিক্ষার্থীদেরকে এক ধরনের দেখানো যে আমরা তো আমরা তোমাদেরকে এত পাত্তা দিই না। এটা এই গণঅভ্যুত্থানের পরে, এত রক্তের পরে এবং শিক্ষার্থীদের আন্দোলনের পরে যে পরিস্থিতি আমাদের আজকের বাংলাদেশ, এটা শিক্ষার্থীদেরকে একটা চরম অপমান করা। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আসে। আপনার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস সালাম বলেছেন যে অন্তর্বর্তী সরকার শুধুমাত্র একটি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছিল, তাতেই বিএনপির মতে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে দেশের 42টি জেলা পরিষদে এই যে সরকার দলীয় লোক এসছে, প্রশাসক নিয়োগ দেওয়া হলো, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এখন আর দেশের গণতন্ত্র ধ্বংস হচ্ছে না, সার্জিস সালাম বলেছেন। এখন জেলা পরিষদে দলীয় বিবেচনায় যদি প্রশাসক নিয়োগ না দিয়ে আর কি কি পদ্ধতি আপনারা সাজেস্ট করেন যে ব্যবহার করা যেত? 1 নম্বর কথা হচ্ছে কাদেরকে নিয়োগ দিয়েছে একটু দেখেন। আবারও বলি, এখানে শুধু বিএনপি দলীয় ব্যক্তিরা মনোনয়ন নিয়োগ পেয়েছেন ওখানে তাই না, যারা নির্বাচনে হেরেছেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং যারা মনোনয়ন চেয়ে পান নাই, অর্থাৎ মনোনয়ন বঞ্চিত, আপনি বলছেন যে দলীয় ভাবে যারা আসলে বেনিফিটেড হননি তাদেরকে একটা প্রাইস পোস্টিং, সোজা আলাপ করলে একটা প্রাইস পোস্টিং করা হয়েছে এখানে। এবং এর মধ্যে ঢাকা দক্ষিণের যিনি প্রশাসক সালাম ভাই, অনেক টকশো করেছি তার সাথে, তিনি তো নির্বাচনী প্রচারণা করতেছেন, তিনি মেয়র ইলেকশন করবেন। আপনি আপনার প্রশাসক বসান, আমি মেনে নিলাম, কিন্তু আপনাকে তো ওই জিনিসটা আপনি এখন তাহলে কি সিটি কর্পোরেশনের লজিস্টিক্স এবং সিটি কর্পোরেশনের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে এটা কি কিংস পার্টি গিরি না?
যে আপনি যখন তাকে আবার ইলেকশন করাবেন, আপনি প্রশাসক হবে একজন, ইলেকশন করবে আরেকজন। এটাই তো হওয়া উচিত। এই যে প্রশাসক বসানো হয়েছে সবটাতে, এটার ইন্টেনশন খুব পরিষ্কার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আমরা আটমোস্ট শ্রদ্ধা করি, তিনিও দলটা এভাবেই গড়ে তুলেছিলেন। পুরো এন্টায়ার ফিল্ডটা আগে নিজের মতো করে গুছিয়ে তারপর হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া। আমরা কি বেসিক ডেমোক্রেসি যুগে আছি? এটা কি আইয়ুবের জমানা যে আপনি এভাবে প্রশাসক বসায় দিবেন? আচ্ছা, যদি আপনি মনে করেন যে 6 মাসের মধ্যে ইলেকশন হবে, আপনি যদি আসলে ইলেকশন দিতে চান, আমি আপনাকে বলে যাই, আপনি পরে আমাকে আবার ধরে নেওয়ার জন্য, বিএনপি অন্তত 1 বছরের মধ্যে কোনো ইলেকশন দিবে না স্থানীয় সরকার। এটা তাদের প্রায়োরিটি নাই, এটা তাদের দলের ভিতরে এগুলো নিয়ে আলোচনা আছে। 180 দিন, তখন তারা বলবে আমাদের 2/3 আছে, এখনকার প্রায়োরিটি অনুযায়ী আমরা আরো 180 দিন বাড়ায় দিলাম, এটা তারা তখন বলবে, আপনি দেখেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি প্রায়োরিটি তাদের থাকতো এবং তারা যদি মানে দ্রুততম সময়ের মধ্যে ইলেকশন দিত, তাহলে তাদের অ্যাপ্রোচটা কি হতো? তারা এই যে জেলা প্রশাসক এবং যেগুলো দিয়ে অ্যাডহক বেসিসে চলতেছিল ওটাই চলতো। কিন্তু এখন আপনি বসাইছেন যাদেরকে, তারা আসলে ইলেকশন করে হেরে গেছে, তাদেরকে এখন আপনি একজন সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন, কিংবা যাদেরকে আপনি আসলে মনোনয়ন দিতে পারেননি তাদেরকে দিচ্ছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনিও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তো এইভাবে বিএনপি সমস্ত মানে তার ইনস্টিটিউশনগুলোতে লোক বসানোর ফিলসফিটা কি, এটা কিন্তু বিএনপি বুঝিয়ে দিচ্ছে পরিষ্কারভাবে 1 মাসের মধ্যে। এটা করতে আওয়ামী লীগ অন্তত 2-3 বছর সময় নিয়েছে। ঠিক আছে, বিএনপির অত সময় নাই। আবার আসবো। জি, নীলুফার মনি, এই যে আমি প্রাইস একটু পোস্টিং আগে এর কথাটি আসছে, এই প্রশ্নটা আমি আগে ধরেই যদি উত্তরটা দেই বলেন। লাইনটা জি। দিয়ে, যে তুষার খুব ভালো বলেছেন যে হ্যাঁ নির্বাচন তাহলে করবে, তারা কেন বসবে। ইন্টারিম গভর্নমেন্টে যখন নাহিদ বসেছিল তখনও কিন্তু কথা এরকম হয়েছিল, যারা আজকে থাকবে তারাই বলছিল যে আমরা নির্বাচন করব না, যারা যেতে পারে নাই তারা বলছে সার্জিসরা যে আমরা নির্বাচন করব, তাই যাই নাই। হ্যাঁ, তারপরে কিন্তু আমরা নাহিদদেরকে নির্বাচন করতে দেখেছি। সালাম ভাই বলেছে, সালাম ভাই বলতেই পারে, ক্যান্ডিডেট হতে তো দোষের কিছু না, সে যে মনোনয়ন পাবে আর নিশ্চয় তো বলতে পারে না সে, কারণ বিএনপি অনেক বড় একটা দল, কাকে কখন কোন জায়গায় কিভাবে স্যাটিসফাই করবে একটুখানি দিয়ে, হয়তো বা তার একটা কষ্ট তার দূর করবে। এটাতে গেল তাদের প্রতি অভিযোগের কথা, কিন্তু বিএনপি প্রাইস পোস্টিং এর কথাটা কি প্রমাণ বলবেন? দিলাম, বিএনপি প্রাইস পোস্টিং এর বিষয়টি যে বলেন। তারা যখন যে জিনিসটা করে তারা খুব সংখ্যায় কম, তারপরেও তারা ঠিক আছে, যেটা করে আমি এই সেটাকে প্রশ্নটা কোনো করব কিছু বলে না। সারওয়ার তুষারকে। তারপরে আমাদের সংখ্যায় বেশি, অনেক বেশি, প্রত্যেকটা মানুষকে 17 আসলে বছর কষ্ট আসলে তো করেছে, পরাজিত, আসলে তো 17টা বছর কষ্ট পরাজিত করেছে তারা। জি, জি, 17 নীলুফার বছরে মনি, একজনের 5 বার নীলুফার 4 বার মনি, এমপি এই হওয়ার কথা ছিল। অভিযোগটা তো মিথ্যা না যে পরাজিত লোকদেরকে প্লেসমেন্ট করা হয়েছে, প্রাইস পোস্টিং এর আমি অভিযোগটা অস্বীকার, আসছে, আমি এই বিষয়ে বলুন। আমি সারাত সাহেবকে অবশ্যই প্রশ্ন এটা তো সাময়িক সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য একটা মানুষ পরাজিত হয়েছে, তাদেরকে সে খুশি যদি করার জন্য একটা করা হচ্ছে। একটা দায়িত্ব পেল, দায়িত্ব তো কয়েকদিনের আচ্ছা। জন্য, তারপরে মনোনয়ন বিএনপি, আপনি জানেন মানে আপনি যে স্বীকার করে এমপিতে, নিচ্ছেন। আমি স্বীকারের জন্য না, এখানে স্বীকার অস্বীকারের কিছু আসে যায় না। বিএনপিতে একটা এমপি পদের জন্য 5 জন 7 জন 10 জন প্রার্থী থাকে, একটা চেয়ারম্যানের জন্য এরকম প্রার্থী থাকবে, একটা প্রশাসকের জন্য প্রার্থী থাকবে। আর আপনি বলেন তো জেলার যে প্রশাসক, এটা কবে কখন কোন দিন দলীয় লোক ছাড়া দিয়েছে? আপনি আমাকে বলেন। জেলায় যাদেরকে জেলা পরিষদ চেয়ারম্যান করা হয় তাদেরকে তো দলীয় পরিচয় আর আগেও দেখেছি আমরা। তো এইভাবেই তো আসছে, এটা আরেক দলকে দিবে এমন এত বড় উদার রাজনীতি বাংলাদেশে কি আছে? উদারতা দেখাইতে গেলেও আপনাদের ডেপুটি স্পিকার সাদা হলো, বলে যে না আমরা এটা তো নিতে পারি না, সংস্কারে তো আমাদের এইভাবে নাই, যেভাবে আছে ওইভাবে দিতে হবে। মনে করলেন আপনি যে আমরা দুর্বল দেখে আপনাদের যে দিতে প্রশ্নটা চাচ্ছি। করেছেন, এবারে উত্তরটা আমি সারওয়ার তুষারের কাছ থেকে নেব। সারওয়ার তুষার, নাহিদ ইসলাম বলেছিলেন যে রাজনীতি করবেন না, অন্তর্বর্তী সরকারে যখন যুক্ত হয়েছিলেন তারপর তো আমরা তাকে দেখলাম রাজনীতি করতে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি এটা এরকম কোথাও বলেছেন আমার জানা নাই যে উনি রাজনীতি করবেন না, এরকম বড় রাজনীতি করবেন না বলতে রাজনৈতিক পার্টিতে ইলেকশনে যুক্ত হবেন না এমন কথা বলেছেন। তাদের মধ্যে কি কথা হয়েছে পরবর্তীতে, এটা যারা শীর্ষ নেতৃত্ব ছিলেন, আপনার দলের লোক, আপনাকে তো তখন দল কিছু হয় নাই, যখনকার রেফারেন্সটা আপনি দিলেন তখন এটা কোনো দল হয় নাই, কিংবা এটা আপনি কোনো রেজোলিউশন দেখাতে পারবেন না। এটা তাদের মধ্যে একটা মৌখিক আন্ডারস্ট্যান্ডিং। এখন সেই মৌখিক আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে তারা যদি তাদের মতো করে এটা পরিবর্তন করে, এটা দিয়ে আপনি এটা খুবই মানে তুলনাটা হয় নাই সোজা আলাপ, যে এখানে যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আর এটার সাথে এই তুলনাটা হয়নি। এখন ধরেন বলা হয়েছে যে যারা সরকারে যাবে তারা পরবর্তীতে ইলেকশন করবে না, এরকম তাদের মধ্যে যদি কোনো বোঝাপড়া হয়ে থাকে, এটা একটা বোঝাপড়া। আর আপনি এখন স্টেট ইনস্টিটিউশনগুলোতে বসাই দিচ্ছেন এভাবে লোক, আপনি বলছেন এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তাদের সার্কেলের মধ্যে, তাদের সার্কেলের একটা বিষয়, এবং তারা ছাত্রদের মধ্যে নিজস্ব বন্ধু বান্ধব সার্কেল কি করেছে এটা দিয়ে আপনি যখন এটার সাথে তুলনা করেন, ওইখানে তাদের যদি কথা হয়ে থাকে, কোনো যদি লিখিত রেজলিউশন থাকে, এটা যদি 158 জন সমন্বয়কের কোনো একটা লিখিত রেজলিউশনের ভায়োলেশন হয়ে থাকে, তখন আপনি এটা বলতে পারেন। কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে একজন ইলেকশনে হেরে গেছে, আপনি তাকে বসাই দিতেছেন, একজন মনোনয়ন পায়নি তাকে আপনি বসাই দিচ্ছেন, এবং এটার উদ্দেশ্যটা খুব পরিষ্কার
উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি ওই মাঠ পর্যায়টাকে নিজের মতো করে গুছাবেন, এবং এখন বিএনপি মনে করছে যে এই মুহূর্তে ইলেকশন হয়তো দিলে তাদের জন্য ভালো হবে না, যে কাজগুলো তারা ইন্টারিম করতে দেয় নাই। নির্বাচিত priority-তে নাই। সরকার কি আসলে ইলেকশনের জন্য প্রস্তুত কিনা এটাও একটা কথা। প্রায়োরিটিতে নাই। আচ্ছা, ইলেকশন তো সরকার priority-তে করবে নাই। না, ইলেকশন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রস্তুতি সবসময় থাকে, এটা একটা 5 ইয়ার্সের একটা প্রতিষ্ঠান। এই সরকারের আন্ডারই তো হচ্ছে। না ঠিক আছে, মানে তারা তাদের মতো করে করবে, আমরা তো বলতেছি না কালকেই আপনি নির্বাচন দেন, বাট এই প্রসেসটা বোঝা যাচ্ছে, বলা হচ্ছে সর্বত্র গুঞ্জন। আপনি বিএনপির যে কোনো নেতা অফ রেকর্ডে এমনকি হয়তো আপাও বলবেন যে হ্যাঁ আসলে তো 1 বছর আগে ইলেকশন দেওয়ার কোনো পরিকল্পনা নাই, কিন্তু এটা তাদের স্ট্র্যাটেজি, আমি সেটাই বললাম। ধন্যবাদ স্যার তুষার। তুহিন খান, আপনার কাছে আসতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান 28 দিনের 28 পদক্ষেপের কথা উল্লেখ করে এক অভূতপূর্ব কর্মযোগ্য বলে বর্ণনা করেছে তার উপদেষ্টা মাহদি আমিন। আজ মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি প্রধানমন্ত্রী 28 পদক্ষেপের কথা তুলে ধরেন। এই যে বাজারের সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ার কথা বলছে, কিন্তু সাধারণ মানুষের আসলেই পরিবর্তন হচ্ছে কিনা? আচ্ছা, আমি আগের একেবারে কথার শেষের দিকে এসেছি, আমি আপনি আগের যদি শেষ আলোচনাটা করছেন। নিয়ে ছোট্ট একটু মন্তব্য করে এই আলোচনাটায় ঢুকবো। সেটা হলো যে আমাদের দেশে কিন্তু এই যে নিয়োগের ব্যাপারটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে, আমাদের দেশে কিন্তু নিয়োগের ব্যাপারটা অলওয়েজ আপনি সেটা ইন্টারিমের, মানে আমার বক্তব্যটা হচ্ছে যে ইন্টারিম এমন কোনো বার সেট করতে পারে নাই যেই বারের ভিত্তিতে আমরা বিএনপিকে ধরতে পারি। ডেফিনেটলি বিএনপি যেই নিয়োগগুলি দিচ্ছে দলীয় বিবেচনা, সেটা বোঝা যাচ্ছে। পয়েন্টটা হলো যে যেমন আমি ওবায়দুল স্যার, এই যে যিনি ঢাবির ভিসি হয়েছেন, তিনি কিন্তু ইন্টারিমের আমলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। তখন কিন্তু ওনার যোগ্যতা নিয়ে আলোচনাগুলি আসে নাই, এবং ইন্টারিমের আমলে কিন্তু চিটাগং ইউনিভার্সিটির যে প্রক্টর এবং ভিসি তাদের বিরুদ্ধে বেশ কয়েকটা আন্দোলন হয়েছে। সেখানে স্টুডেন্টরা সেখানে অনেকগুলি আন্দোলন করছে তাদের বিরুদ্ধে, এবং কুৎসাপূর্ণ বক্তব্য সেখানে দিচ্ছেন এই প্রক্টর চট্টগ্রাম ইউনিভার্সিটির রাজশাহী মেয়ে ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ভিসি বিরুদ্ধে। কি করেছে? সে চাঁদার জন্য দেয় না, চিঠি দেয় না। আমি সেটার ব্যাপারে অ্যাওয়ার না, তবে চট্টগ্রাম ইউনিভার্সিটির ব্যাপারটা আমি অ্যাওয়ার। ফলে সেখানে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। ফলে এই যে এই কালচারটা, নিয়োগের যে কালচারটা, এই কালচারটা আমাদের এখানে আছে কিন্তু। ফলে এই যে দেখেন এখন যে ভিসিগুলি নিয়োগ হচ্ছে, দলীয় নিয়োগ আপনি বলতে পারেন, কিন্তু এখানে আইন ভায়োলেট করছে তারা, কোনো একটা স্ট্যান্ডার্ড আছে, যে স্ট্যান্ডার্ডটা তারা ভায়োলেট করছে, সেই জায়গাটা কিন্তু কনক্রিটলি কেউ আসলে বলতে পারে না। যদি সেটা থাকতো তাহলে তো রিট করা যেত, যে নিয়োগের বিরুদ্ধে তো রিট করা যেত, যে হ্যাঁ এখানে ভিসি নিয়োগ দিচ্ছে, আমরা এটার বিরুদ্ধে রিট করলাম, মামলা করলাম যে এই ভিসি সরানো হোক। সেটা কিন্তু নাই। আচ্ছা, এটা শেষ। তো এই যে পরিবর্তনটা আসলে এখন চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপরে আরো যা যা আছে সেই ব্যাপারগুলি, এবং এই যে এই পুরো কাঠামোগত যে ব্যাপারটা, এই কাঠামোগত পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা বসেছিলাম। মানে আমরা যখন 5 আগস্টের পরে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়, তখন আসলে এই কাঠামোগত সংস্কার, যেমন ধরেন এই যে এখন নিয়োগের কথা আসছে, চাঁদাবাজির কথা আসছে, অনেকে হয়তো চাঁদাবাজির কথা বলবেন, এই যে জায়গাগুলি, এগুলি আসলে অনেক বড় একটা কাঠামোগত ব্যাপার। এই কাঠামোগত জায়গাগুলি সংস্কার না করলে আপনি দেখবেন কি, হ্যাঁ আমরা একে অপরকে বলতে পারবো এখন বিএনপি সরকারে আছে, বিএনপিকে বলছি, পরবর্তীতে অন্য কেউ সরকারে আসলে দেখবেন যে সেম ধরনের প্র্যাকটিসগুলি হচ্ছে। ইন্টারিমের আমলে আমরা অনেকগুলি সেম ধরনের প্র্যাকটিস দেখেছি। ফলে সেই জায়গাগুলো আমরা করতে পারবো, কিন্তু কাঠামোগত সংস্কারটা যদি না হয়, তাহলে আসলে এই জায়গাগুলি একটা দলকে দোষারোপ করে, মানে ধরেন যে সাপোজ এখন বিএনপি সরকারে আছে, তাকে আমি দোষারোপ করছি। ধরেন আমি উদাহরণ দিই, ধরেন সন্ত্রাস বিরোধী আইন এবং হলো আপনার বিশেষ ক্ষমতা আইন, হ্যাঁ বিশেষ ক্ষমতা আইন, এই দুইটা আইন নিয়ে প্রত্যেকটা সরকার নির্বাচনের আগে তারা দাবি করে যে এই আইন উইথড্র করতে হবে, কারণ তাদের নেতাকর্মীকে তখন এই আইনে ধরা হয়, সরকার তখন ধরে। কিন্তু নির্বাচনে জিতেই তারা বলে যে না, এটা তারা আর আলোচনাই যায় না, তারাও এই আইন বহাল রাখে। এই যে প্র্যাকটিস, এইটা চেঞ্জ হওয়া দরকার, এবং একটা কাঠামোগত জায়গায় আমার নিয়োগ নিয়ে, ধরেন ভিসি নিয়োগ, আমাদের একটা কাঠামোগত জায়গায় যাওয়া দরকার। ধরেন যে এই বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ, এটার কাঠামোগত একটা স্ট্রাকচার জুলাই সনদে আলোচনা হয়েছে। এই জায়গাগুলিতে আমাদের যাওয়া দরকার। এই জায়গাগুলিতে আমরা যখন যাব, তখন আসলে ওই দলীয় দোষারোপের যে রাজনৈতিক খেলাটা, ওইটার থেকে বেরিয়ে আমরা আসলে প্রপারলি একটা স্ট্যান্ডার্ড পাবো যে ওকে ফাইন, ওকে এটা হচ্ছে, এইটা নিয়ে এইটার ভায়োলেট যে করবে তাকে আমরা ধরবো। আদারওয়াইজ একটা রাজনীতির খেলা চলতে থাকবে, পরিবর্তনটা আসলে হবে না। আপনাকে নীলফার চৌধুরী মনি, ধন্যবাদ। সারা তুষার, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। স্টার নিউজ করা আলাপ আজ শেষ করছি এখানে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।